আই হোপ এখন হচ্ছে স্ক্রিনও দেখা যাচ্ছে এন্ড কথা শোনা যাচ্ছে, রাইট? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, অলরাইট। সো কানেক্টরস এর স্লাইড গুলা যেগুলা তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলা সবাই কি দেখছো, বা যারা যারা ক্লাসে আছো তারা কি দেখছো? তো আমরা কানেক্টরস পড়ার সময় অযথাই হচ্ছে আমরা কানেক্টরস পড়ার সময় অযথাই লিঙ্কার অথবা হচ্ছে কানেক্টর নিয়ে সময় নষ্ট করবো না। জাস্ট আমি তোমাদেরকে এতটুকু বলে দিই, এটা দিয়ে কোনো জায়গাতে না এডমিশনে না এইচএসসি তে কোথাও প্রশ্ন আসবে। জাস্ট আমি জানার জন্য জেনে রাখো যে হচ্ছে বাক্যের মাঝে বা ভেতরে বসে যদি সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে লিঙ্কার। এটা হচ্ছে লিঙ্কার, এই যে এখানে যে বাট দেখতে পাচ্ছ, বাট এগুলা। আর বাক্যের শুরুতে বসে যে হচ্ছে সংযোগ স্থাপন করে সে হচ্ছে কানেক্টরস। বাট এটা নিয়ে এত কথা বলে অযথা সময় নষ্ট করার কিছু নেই, কারণ এটা পরীক্ষা আসে না কোনোদিনও, কোথাও জিজ্ঞেস করবে না। তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস এর বাংলা মিনিং জানতে হবে কানেক্টরস এর সলিউশন করার জন্য। এইচএসসি পরীক্ষায় কানেক্টরস ভালো পারার জন্য তোমাদেরকে কিছু বাংলা মিনিং জানতে হবে। বাংলা মিনিং জানলে তোমাদের সহজ হবে, এবং এই বাংলা মিনিং সহ প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে অলরেডি স্লাইডে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট মানে সংক্ষেপে জাস্ট বলে দিই। ফার্স্টলি মানে প্রথমত অ্যাজ এ রেজাল্ট বা দ্যাট ইজ ওয়াই মানে এই কারণে, বা ফলে অথবা ফলশ্রুতিতে। অ্যাজ এ রেজাল্ট মানে বোঝা হচ্ছে ফলে বা ফলশ্রুতিতে। নাও মানে তো হচ্ছে এখন এটা জানো সবাই। অন দি আদার হ্যান্ড মানে অন্যদিকে, বিপরীত পক্ষে। অন দা কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত দিকে বা অপর পক্ষে বা পক্ষান্তরে, এরকম বোঝায় আর কি বাংলায় যেভাবে নাও। সামটাইমস মানে মাঝে মধ্যে বা কখনো কখনো। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে। আর বিসাইডস মানে পাশাপাশি অথবা এছাড়া। বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, অথবা আরেকটা মিনিং বলতে পারো হচ্ছে যে এছাড়া। তো ডাজ মানে হচ্ছে এইভাবে। আর অ্যাজ, সিন্স, বিকজ এই তিনটার মানে হচ্ছে কানেক্টরস এর ক্ষেত্রে বোঝাবে হচ্ছে কারণ। কানেক্টরস এর ক্ষেত্রে এটা বোঝাবে হচ্ছে কারণ বা এই কারণে। মাঝখানে বসবে বাক্যের অথবা শুরুতে বসে কারণটা মিন করবে অ্যাকচুয়ালি সিন্স। তো এটাই হচ্ছে এই কয়েকটা ওয়ার্ডের মিনিং। জাস্ট সামারি আকারে শর্টলি বলে দিলাম তোমাদেরকে। এরপর আর গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে হবে, এবং এই কয়েকটা জানলে, এই কয়েকটা মিনিং তুমি জানলে এইচএসসির এমন কোনো কানেক্টরস নাই যেটা তুমি সলভ করতে পারবা না। তো এরপর আসতেছে হচ্ছে অ্যাকর্ডিংলি মানে অনুসারে। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে। আনডাউটেডলি নিঃসন্দেহে। ইফ যদি। আফটার ওয়াইল কিছুক্ষণ পর। মোরওভার মানে উপরন্তু অথবা হচ্ছে অধিকন্তু। আর বাট মানে কিন্তু। অ্যাপার্ট ফ্রম দিস সেটা থেকে পৃথক বা সেই কারণে বা এটা ছাড়াও এমন। সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে, এবং সারপ্রাইজিংলি দিয়ে কিন্তু প্রশ্ন থাকে, বিভিন্ন বোর্ডে বিগত বছরে আসছিল। সো মানে তাই। এক্সেপ্ট ব্যতীত বা ছাড়া, উইদাউট এর মতো মিনিং দেয় এক্সেপ্ট। অ্যাট লাস্ট অবশেষে বা পরিশেষে, সমাপ্তিতে। নট অনলি দ্যাট শুধু তাই নয়। ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বা আসলেই। ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স এগুলো উদাহরণ বোঝাতে ব্যবহৃত হয়, উদাহরণস্বরূপ। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট প্রেজেন্টও কিন্তু কানেক্টরসে থাকে। হাউএভার যাই হোক। দেন তারপর বুঝাবে। আর এরপর হচ্ছে দো থাকতে পারে, তুমি অল দো ইউজ করতে পারো, দো ইউজ করতে পারো, নো প্রবলেম। এরপর ফাইনালি, অথবা আরো একটা ওয়ার্ড আসতে পারে, সেটা হচ্ছে যে ধরো যদি যায় তোমাদেরকে যে অ্যাট লাস্ট, অ্যাট লাস্টও দিতে পারে ফাইনালির সাথে। তো ফাইনালি বা এট লাস্ট মানে হচ্ছে অবশেষে বা পরিশেষে, একটু আগেও মেবি হচ্ছে দেখছো, অথবা হচ্ছে লাস্টলিও থাকতে পারে। অথবা তুমি চাইলে যেখানে কমা দেখবা সেখানে হচ্ছে লাস্টলি শব্দটা ইউজ করতে পারবা। এই হচ্ছে মোটামুটি বাংলা মিনিং। আই থিঙ্ক যারা স্লাইড পড়েছো এবং এখন আমি তোমাদেরকে মোটামুটি বলে দিলাম, তারা আই থিঙ্ক বুঝতে পেরেছো। তো আমরা এই কানেক্টরসটা আমাদের আসলে কি কাজে ভাইয়া, লাগবে? জি বলো। ওখানে অ্যাভেলেবল হবে না? এট লাস্ট, লাস্টলি, হ্যাঁ, অ্যাবোবলও ফাইনালি, দিতে পারো তুমি। অ্যাবোবল মানে হচ্ছে সর্বোপরি। অ্যাবোবল দিতে পারো, তারপর হচ্ছে সর্বোপরি। হ্যাঁ অ্যাবোবল দিতে পারো, তারপর হচ্ছে তুমি চাইলে ইউজ করতে পারো হচ্ছে আফটার অল, এটাও ইউজ করতে পারো, সমস্যা নেই, দিলেই হলো। এবং আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কানেক্টরস এর উত্তর কিন্তু বিভিন্ন জনের বিভিন্নটা হবে। রাইট ফর্ম অফ ভার্বস এর উত্তর কি হচ্ছে একটাই হবে সাধারণত সবার। প্রিপজিশনের ক্ষেত্রেও দেখা যাবে সবার উত্তর একটাই হবে, কিন্তু কানেক্টরস এর উত্তর কিন্তু বিভিন্ন জনের বিভিন্নটা হবে।
এবং উইদাউট ক্লুজ আইটেমটা থাকে, ওইটার উত্তর বিভিন্ন জনের বিভিন্নটা হবে। সো হল থেকে বের হয়ে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বলা বলি করে, এবং মিলানোর সময় দেখা যায় এরকমটা বিগত বছরে, যে তোর এটা ভুল হয়েছে বা আমার এটা রাইট হয়েছে, ওর ওটা ভুল হয়েছে, ওর ওটা রাইট হয়েছে, এরকম বলে। বাট ব্যাপারটা এমন না, কানেক্টরস এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উত্তরই হবে, জাস্ট তোমার মিনিং ওয়াইজ ঠিক থাকলেই হলো। ব্যাপারটা হচ্ছে এমন। তো কানেক্টরস জিনিসটা কেন গুরুত্বপূর্ণ দেখো, কানেক্টরস জিনিসটা অনেকগুলা কারণেই গুরুত্বপূর্ণ। মেসেজ দিচ্ছে। আচ্ছা, যে কানেক্টরস আমাদের কেন দরকার দেখো, কানেক্টরস আমাদের দরকার হচ্ছে, আমি যদি 1 নম্বরে বলি তাহলে হচ্ছে আমাদের এটা এইচএসসি তে দরকার। তোমাদের মেবি হচ্ছে 7 মার্ক বা এরকম এরকম মার্ক থাকে এইচএসসি তে। এটা গেল, এটা হচ্ছে একটা কমন দরকার, সবারই দরকার। এরপর কানেক্টরসটা দরকার কেন, এটা এডমিশনের, আমি যদি হচ্ছে সংক্ষেপে লিখি, এডমিশনের এমসিকিউ এর জন্য দরকার। এমসিকিউ তে এরকম কানেক্টরস থেকে প্রশ্ন আসে। এবং যারা যারা তোমরা, আমাদের যে একটা এক্সাম শিট তৈরি করা আছে হচ্ছে ডিইউ ওভারভিউ এক্সাম, ডিইউ ওভারভিউ এক্সামে তোমরা একটা প্রশ্ন কানেক্টরস থেকে পাবা। আমি জাস্ট প্রশ্নটা বললাম না, জাস্ট তোমাদেরকে ক্লু দিয়ে রাখলাম, যারা পরবর্তীতে ডিইউ ওভারভিউ এক্সামটা দিবা, যে এক্সামের নাম দেখবা ওভারভিউ, ওইখানে কানেক্টরস থেকে একটা প্রশ্ন পাবা। আই থিঙ্ক সবার ওই প্রশ্নের উত্তর তখন সঠিক করা উচিত। এরপর আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কানেক্টরসটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। কানেক্টরসটা হচ্ছে লিখিতর জন্য খুবই গুরুত্বপূর্ণ আইটেম। কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং যখন তুমি লিখবা, তখন এই যে আমাদের যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, আমরা যদি এক্সাম্পলটা দেখি, দেখো যে এইখানে এটা একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জিনিস, এবং তুমি লেখার সময়ও, তুমি যখন প্যারাগ্রাফ লিখবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তখন ডেফিনেটলি তোমাকে সেন্টেন্স কানেক্টরস গুলো ইউজ করে আগের সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সটা, আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের মধ্যে একটা মিল বন্ধন দেখাইতে হবে, একটা ফ্লো দেখাইতে হবে। তো এই জন্য তুমি কানেক্টরস গুলো ইউজ করবা। এবং এই কানেক্টরস গুলোকে হচ্ছে কানেক্টরস গুলোকে এই জন্য বলা হয় হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস। এগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ডও বলা হয়। সংক্ষেপে ট্রানজিশন লিখে দিলাম। ধরো যারা হচ্ছে ভিডিও বানায় বা প্রফেশনালি ভিডিও বানায়, এইটা ধরো একটা ভিডিও ক্লিপ, এইটা একটা, এটা ধরো ভিডিও ক্লিপ 1, এটা হচ্ছে ভিডিও ক্লিপ 2। তো এই ভিডিও ক্লিপ দুইটার মাঝখানে দেখবা একটা অ্যানিমেশনের মতো সামথিং আসে, ওই জিনিসটি হচ্ছে ট্রানজিশন। ঠিক তেমনি তোমার খাতার এইটা যদি হচ্ছে হয় 1 লাইন আর এইটা যদি হয় আরেক লাইন, এই 2 লাইনের মাঝে যে জিনিসটা আসবে সেইটা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড, যেটা ইউজ করার মাধ্যমে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে, মানে ফ্লোটা বজায় থাকে আর কি। তো এই জন্য কানেক্টরস খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে এইচএসসি এটার জন্য গুরুত্বপূর্ণ এমন না, তুমি আজকের এই ক্লাসটা করার মাধ্যমে কানেক্টরস এ টু জেড শিখবা, তুমি এটা এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবা, প্লাস বোর্ড কোশ্চেন তো সলভ করবাই, দেন তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটাও ইমপ্রুভ হবে। দ্যাটস ইট। তো এখন আমরা রুল 1-এ চলে আসি। তো রুল 1 কি লেখা আছে দেখো, কোনো বর্ণনায়, কোনো ঘটনার বর্ণনায় ধারাবাহিকতা বা ঘটনাক্রম বোঝাতে, ধারাবাহিকতা কিংবা ঘটনাক্রম বোঝাতে সাধারণত যেসব লিঙ্কার্স ব্যবহৃত হয় সেগুলা হচ্ছে এগুলা। কোনগুলা, এই অ্যাট ফার্স্ট বসবে, ফার্স্টলি বসবে, অ্যাট ফার্স্টে বসাতে পারো, ফার্স্টলিও বসাতে পারো, কোনো সমস্যা নাই। ইন দা ফার্স্ট প্লেস ইউজ করতে পারো, অ্যাট দ্য বিগিনিং ইউজ হতে পারে, সেকেন্ডলি ইউজ হতে পারে তারপরের লাইনে। প্রথম লাইনে যদি এগুলা ইউজ করো তাহলে হচ্ছে পরের লাইনে সেকেন্ডলি থেকে এগুলা ইউজ হবে। সেকেন্ডলি ইউজ করতে পারো, ধরো পরে তুমি আরো একটা পয়েন্ট নিয়ে আসলা, তখন তুমি থার্ডলি ইউজ করলা। অথবা সেকেন্ডলির পর তুমি ডিরেক্ট যদি আর কোনো পয়েন্ট না আসো তাহলে থার্ডলি ইউজ করার দরকার নেই, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা বলছি আমি, অথবা কানেক্টর সলভিং এও সেক্ষেত্রে তুমি সেকেন্ডলির পরে চাইলে ফাইনালি ইউজ করতে পারবা, যখন তুমি থার্ড কোনো পয়েন্ট নিয়ে আসবা না। আর যদি থার্ড কোনো পয়েন্ট নিয়ে আসো তাহলে হচ্ছে থার্ডলি ইউজ করবা, দেন হচ্ছে ফাইনালি ইউজ করে জিনিসটা ক্লোজ করে দিবা। আর লাস্টে তুমি চাইলে ফাইনালি ইউজ করতে পারো, এট লাস্ট করতে পারো, লাস্টলি ইউজ করতে পারো, ইন দি এন্ড ইউজ করতে পারো, আরো কিছু ওয়ার্ড আছে, টু কনক্লুড, নেক্সট আফটার, এগুলা তুমি যে কোনো জিনিস ইউজ করতে পারো, তবে লাস্টে এই পর্যন্ত ইউজ হবে। এই ফাইনালি থেকে শুরু করে কনক্লুড পর্যন্ত ইউজ করবা, এরকম ব্যাপারটা। প্লাস স্লাইড তো তোমাদের কাছে আছে, আমি জাস্ট তোমাদেরকে ধারণাগুলো দিচ্ছি খুব ভালোভাবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, এবং এই এক্সাম্পলটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যারাগ্রাফ রাইটিংটা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্যারাগ্রাফ রাইটিংটা তোমাদের থাকবে, সেইখানে এইভাবে প্যারাগ্রাফ লেখা ট্রাই করতে হবে। সেন্টেন্সটা খুবই ভালোভাবে দেখো, আমাদের প্রথম সেন্টেন্সটা যদি দেখো তুমি, যে ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দি এক্সামিনেশন, যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও, ইউ হ্যাভ টু ডু সার্টেন থিংস, তার মানে কিছু সুনির্দিষ্ট জিনিস তোমাকে করতে হবে। আচ্ছা, উল্লেখ্য বিষয়টা হচ্ছে যখন তুমি এই ফার্স্টলি শব্দটা ইউজ করবা, তখন হচ্ছে, আচ্ছা প্রোতে চলে গেছি। আচ্ছা, যখন হচ্ছে তুমি ফার্স্টলি ইউজ করবা তখন তারপর কমা বসবে, কিন্তু যখন এট ফার্স্ট শব্দটা ইউজ করবা, এট ফার্স্টের পর কিন্তু কোনো কমা বসবে না।
ঠিক তেমনি যেই জায়গায় দেখবা যে ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দি এক্সামিনেশন ইউ হ্যাভ টু ডু আ লট অফ থিংস বা সার্টেন থিংস, এরপর পরবর্তী লাইনটা যদি হচ্ছে এইটা হয়, তাহলে এখানে কিন্তু ফার্স্টলি দিলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কমা নাই। এখানে কিন্তু কোনো কমা নাই। যদি কমা থাকতো ফার্স্টলি দিতে পারতা, তখন আবার অ্যাট ফার্স্ট দিলে ভুল হতো। অ্যাট ফার্স্ট তখন ইউজ করবা প্রথমে যখন কমা থাকবে না। ভালো মতো মনে রাখবা এই জিনিসটা, যখন কমা থাকবে না তখন অ্যাট ফার্স্ট ইউজ করবা। অ্যাট ফার্স্ট প্রথমত ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তারপর দেখো সেকেন্ডলি আরেকটা পয়েন্ট আসছে, সেকেন্ডলি এই যে কমা আছে, তো সেকেন্ডলি দ্বিতীয়ত ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স। প্রিপোজিশনটাও মনে রাখার চেষ্টা করিও, কজ এই সমস্ত জায়গা থেকে কিন্তু টেকনিক্যালি প্রশ্নগুলো করে। আমরা যতগুলো সেন্টেন্স দেখবো আমরা সেন্টেন্স A to Z লক্ষ্য করবো সবসময়, এতে করে আমাদের কোনো এমসিকিউ বাদ পড়বে না। সেকেন্ডলি দ্বিতীয়ত ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম ইম্পর্টেন্ট অ্যান্সার্স টু কোয়েশ্চেন। তো দ্বিতীয়ত তোমাকে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এখন দেখো আমি যদি হচ্ছে এই লাস্টের লাইনটা যদি আমি লিখে ক্লোজ করে দিতাম তাহলে থার্ডলি লাইনটা লেখা লাগতো না, কিন্তু আমি তৃতীয়ত আরেকটা পয়েন্ট যেহেতু ঢুকাইছি এই জন্য আমাকে তৃতীয়ত লেখা লাগতেছে। তৃতীয়ত ইউ হ্যাভ টু রাইট দেম আফটার মেমোরাইজিং, তোমার হচ্ছে পড়ার পর লিখতে হবে, এন্ড এই জন্য তোমাদেরকে ক্লাস করার পর নোট করতে বলা হয়, সো দ্যাট তোমাদের মনে থাকে। তো থার্ডলি ইউজ করার পর আমি যেটা এখন শেষ করতেছি, ফাইনালি ইউজ করবো আমরা। কমা আছে দেখো, ফাইনালি ইউজ করবো আমরা। তো ফাইনালি ইউ হ্যাভ টু রিভাইজ দেম ফ্রিকোয়েন্টলি, তোমাকে যথারীতি এগুলো রিভাইজ করতে হবে রেগুলার, তাহলেই তুমি পরীক্ষা ভালো করবে বা তোমার মনে থাকবে। যেমন তোমাদের মধ্যে অনেকে যারা কমপ্লিটিং দ্য সেন্টেন্সের ক্লাস করেছো, অনেকেরই এখন কমপ্লিটিং দ্য সেন্টেন্স মনে নাই, এবং আমি কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি ইনবক্সে টেস্ট করেছি, সেজন্যই বলছি। ঠিক আছে, কমপ্লিটিং দ্য সেন্টেন্স কিন্তু তোমরা করছো, পরীক্ষা দিছিলাম, আমি পরীক্ষা নিছিলাম, তোমরা এক একজন হচ্ছে 8-9 মার্কও পাইছিলা, বাট এখন হয়তো বা দিলে তুমি তোমার মার্কটা 7-6ও নামতে পারে। কিন্তু কয়েকদিন পর যখন আমরা আবারও প্র্যাকটিস করব, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমার নিজেকেই প্র্যাকটিস করতে হবে, আমরা যখন আবারও প্র্যাকটিস করবো তখন এই মার্কটা এই 9 থেকে 10-এ চলে যাবে দেখবা এইচএসসি অ্যাকচুয়াল পরীক্ষায়। আই থিঙ্ক রুল 1 সবাই বুঝছো। রুল 2, এটা জাস্ট একটা কমন জিনিস, সাদৃশ্য বা মিল বোঝাতে যে সমস্ত লিঙ্কার ব্যবহৃত হয় মোস্টলি দেখবা সিমিলারলি ইউজ হবে এবং একটা কমা বসবে এই লিঙ্কারের পরেও। কমাটার দিকে লক্ষ্য করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু ওয়ার্ডের পরে কমা হয়, কিছু ওয়ার্ডের পরে কমা হয় না। এবং এই যে তুমি কমাটা শিখতেছো না, এটা তোমাকে কোথায় হেল্প করবে জানো? এটা তোমাকে আবার পাংচুয়েশনে গিয়ে হেল্প করবে। তোমার অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নাই কোথায় কি শিখছো, এগুলা মনে রাখার দরকার নেই, কিন্তু দেখবা যে যারা ভালো স্টুডেন্ট তারা পরীক্ষার হলের মধ্যে যায়, পরীক্ষা দেয়, ও কি লিখতেছে না লিখতেছে এটা দেখার বিষয় না, বাট ও একুরেটটা লিখে আসে। কিভাবে? এই যে সে যেহেতু সবগুলাই এট এ গ্লান্স মনে রাখতে পারে, সেহেতু সে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারে পরীক্ষার হলে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা কিন্তু তোমাকে পাংচুয়েশনে হেল্প করবে। এট ফার্স্টে পরে তুমি কমা দিবা না ডেফিনেটলি, বাট ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি থাকলে তুমি কমা দিবা, এবং পাংচুয়েশনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেন অংশে আসতে পারে ইন ফিউচার। তো সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ম্যানার, এই তিনটা ব্যবহার করবো আমরা সাদৃশ্য বা মিল বোঝাতে। এবং সিমিলারলি মিনিং কি? সিমিলারলি মিনিং হচ্ছে অনুরূপ ভাবে বা একই ভাবে। এখন আমরা এক্সাম্পলটা দেখবো। A mother recognizes the feel of her child's skin when blindfolded. Similarly, একইভাবে she can instantly identify her baby's cry. তাহলে মা শনাক্ত করতে পারে, রিকগনাইজ করতে পারে, এই যে তার বাচ্চাকে টাচ করেই কিন্তু সে শনাক্ত করতে পারে স্কিন। ঠিক আছে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে সে তার বাচ্চার কান্নার কি আসলে পানি ছুঁয়ে শনাক্ত করতে পারে নাকি হচ্ছে কান্নার আওয়াজ শুনে শনাক্ত করতে পারে, কোনটা? কে এই জিনিসটা বলতে পারবা? কান্নার পানি টাচ করে আওয়াজ করতে পারে বোঝাচ্ছে নাকি কান্নার আওয়াজ শুনে শনাক্ত করতে পারে বোঝাচ্ছে? কান্নার আওয়াজ শুনে শনাক্ত করে বুঝাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি কান্নার আওয়াজ শুনে শনাক্ত করে এরকমটা বোঝাচ্ছে, কারণ পানি আসলে তো আর কিছু নাই, চোখের পানি এটা কাইন্ড অফ সবারই ওই রকমই আসবে, সেমই আসবে। বাট হ্যাঁ, স্কিনটা যখন টাচ করতেছে তখন সে বুঝতেছে, কেন? কারণ কেউ চিকন কেউ পাতলা, কারো হাড়ের গঠন অনেক মজবুত একটু নরম, সো মানে আহ, যার মা সে ওটা বুঝতে পারে। সিমিলারলি হচ্ছে কান্নার আওয়াজ যেহেতু সে রেগুলারলি শুনে, তো সে এটা বুঝতে পারে, এটাও শনাক্ত করতে পারে। এটা হচ্ছে বিষয়। তাহলে সিমিলারলিটা এইভাবে ইউজ হবে অনেকটা, সে এটা করতে পারে অনুরূপভাবে সেটাও করতে পারে এরকম। অ্যান্ড সিমিলারলি অনেক সহজ একটা জিনিস, এটা পারবা। এরপর আসতেছে যে রোল 3,
বিপরীত পক্ষে বা বিপরীত দিকে বোঝালে বা বৈসাদৃশ্য কিংবা অমিল বোঝালে যেই সমস্ত লিঙ্কার ব্যবহৃত হয় সেগুলা কি, যে কানেক্টরস ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে অন দি আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইটিসি ইটিসি। এখন আমরা প্রথম এক্সাম্পলটা যদি দেখি, মেসি স্কোরড 3 গোলস, তার মানে মেসি 3টা গোল করেছিল। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ডিমারিয়া স্কোরড 2 গোলস, ডিমারিয়া 2টা গোল করেছিল। বিষয়টা হচ্ছে মেসির ডেফিনেটলি একটা মেসির ডেফিনেটলি হচ্ছে একটা ফ্যান বেজ আছে, ঠিক তেমনি ডিমারিয়ারও একটা আলাদা ফ্যান বেজ আছে। তো মেসির ফ্যান যখন বলতেছে যে মেসি 3টা গোল করেছিল, অপর পক্ষে রয়েছে ডিমারিয়ার ফ্যান, তো তারা বলতেছিল যে ডিমারিয়া কিন্তু 2টা গোল করছিল। মেসি আর ডিমারিয়া কিন্তু একই দলে খেলে, কিন্তু দলে খেলার পরেও কি হলো, তার ফ্যান্সরা বিভক্ত হয়ে গেল 2টা দলে, এবং এটা বলতেছে ও ওটা বলতেছে আর কি। এজন্য মাঝখানে আসলো কি, অন্যদিকে বোঝাতে অন দা আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। বোঝা গেছে? এরকম মিনিং অনুযায়ী অনেকটা এই সিস্টেমে আসবে এক। আর 2 নাম্বার জিনিসটা যেভাবে আসবে, যে ধরো হাসি ইজ আ গুড গার্ল, হাসি একটা ভালো মেয়ে, অন দি আদার হ্যান্ড অন্যদিকে রুবাইয়া ইজ আ ভেরি সেলফিশ গার্ল। ধরো যে ভালো মেয়ে সেটা কখনো সেলফিশ হবে না, এরকম বিষয়টা তোমাদেরকে বলতেছি না, জাস্ট নামটা নিয়ে হচ্ছে এক্সাম্পল বোঝাচ্ছি। তো গুড মানে ভালো, আর সেলফিশ মানে অবশ্যই এটা ভালো না। বিপরীত বোঝাইছে, বিপরীত 2টা গুণের কথা বলা হয়েছে এখান এখান থেকে এখানে। দ্যাটস ওয়াই হচ্ছে মাঝখানে কানেক্টর হিসেবে বসছে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে এরকম এরকম, বাট অন্যদিকে ও ওরকম। আই থিঙ্ক বুঝছো সবাই। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। তো বিভিন্ন ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং ভিশনারি এডুকেয়ারের যে নেক্সট এক্সাম গুলা তৈরি করা আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট এটা। আর কোনটা ইম্পর্টেন্ট সেটা বলবো না। অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে, মানে যে তথ্যটা আসলে দিলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, আরো ক্লারিফাই করার জন্য ব্যবহৃত হয় বিসাইডস, তারপর হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, মোর ওভার। তো এক্সাম্পল, হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, সে হারাইছিল তার ওয়ালেটটা বাণিজ্য মেলায়, ভালো কথা। বিসাইডস, এছাড়া, মানে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দিলে ভালো হয়। মানে কেউ একজন বাণিজ্য মেলায় গেছে, তার সম্পর্কে কথা বলা হচ্ছে, বা একজন আরেকজনকে বলতেছে, তো সে হারাইছিল তার ওয়ালেটটা বাণিজ্য মেলায়, আর এছাড়া সে হারিয়েছিল তার স্মার্টফোনটাও, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দেওয়া ভালো, তাহলে তুমি বুঝতে পারবা যে তার সিচুয়েশনটা এখন কেমন। এরপর ধরো তোমার আরেকটা জিনিস মনে হলো যে সে, ধরো তার একটা পছন্দের ঘড়ি ছিল সেটাও হারাইছে, তো তখন তুমি কি করবা? তখন তুমি চাইলে নট অনলি দ্যাটটা ইউজ করে, এখানে ধরো তুমি হচ্ছে নট অনলি দ্যাটটা ইউজ করলা, করে হচ্ছে পরবর্তীতে কমা দিয়ে ওই লাইনটা লিখলা যে সে তার ঘড়িটাও হারাইছিল, কথার কথা। অথবা নট অনলি দ্যাট ইউজ না করে তুমি যদি চাও যে হচ্ছে আমি মোর ওভার ইউজ করব, তুমি তাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। মোর ওভার দিয়ে একটা কমা দিবা, আচ্ছা এমটা কিন্তু বড় হাতের হবে, এমটা ক্যাপিটাল লেটারে হবে, মোর ওভার। বোঝা গেছে? পরবর্তী যদি আরেকটা পয়েন্ট নিয়ে আসো তাহলে, এবং এটা কিন্তু এই ফরম্যাটটা তুমি ঢাবির ফ্রি হ্যান্ড রাইটিং এ মাস্ট করতেই হবে, তোমাকে করতেই হবে। আর এছাড়া এইচএসসি এর কানেক্টর যখন তুমি সলভ করতে যাবা, তখন এই জিনিসটা প্রায় সময় তুমি দেখবা এই যে নট অনলি দ্যাট, মোর ওভার ইউজটা আসবেই। মানে প্রথম লাইনে এই যে ধরো এরকম একটা লাইন দেওয়া থাকবে, হি লস্ট হিজ, এরকম লাইন, দেন দেখবা যে পরবর্তী লাইনে তোমার এখানে হচ্ছে বিসাইডস ইউজ হচ্ছে। তো পরের লাইনে আমি কি ইউজ করবো? আমি তো অলরেডি বিসাইড ইউজ করছি, তারপর আমি ইউজ করবো নট অনলি দ্যাট, অথবা হচ্ছে এই মোর ওভার। বোঝা গেছে জিনিসটা? তো যা স্বাভাবিক হওয়া উচিত সেটা না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝায়, বা বিপরীত বোঝায়, বা অস্বাভাবিক কিছু বোঝায়, তাহলে যেসব লিঙ্কার ব্যবহৃত হয় বা কানেক্টরস ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এই অলদো, ডো, তারপর হচ্ছে বাট, ইনস্পাইট অফ, ডিসপাইট, নেভারদালেস, এরকম। তার মানে বিপরীতটা বোঝাবে, অথবা যেটা সচরাচর হচ্ছিল সেটা বোঝাবে না, অন্য কিছু বোঝাবে, অথবা বিপরীত বোঝাবে। যেমন আমরা 3 নাম্বার এক্সাম্পলটা যদি দেখি, যে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, কমপ্লিটিং দ্য সেন্টেন্স করানোর সময় তোমাদেরকে বলা হয়েছিল, যদিও সে গরিব, সে হচ্ছে সৎ। তো এই যে বিপরীত বোঝাচ্ছে, গরিব মানে কি? গরিব মানে তার একটু, মানে যেটা আসলে সচরাচর হওয়া উচিত ছিল সেরকমটা কিন্তু হচ্ছে না। মানে গরিব মানে কি, তার বেশি টাকার দরকার বা তার ধনী হওয়ার দরকার, তো তার তো আসলে অসৎ হওয়া উচিত ছিল,
তাই না? ডিসঅনেস্ট হওয়া উচিত ছিল, বাট সে কিন্তু সৎ। তার মানে সে ওই স্বাভাবিক যেটা হওয়া উচিত ছিল বা ওরকমটা মানুষ ভাবতে পারে সেটা না, সে সৎ, বিপরীত বোঝাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এমন। এরপর 2 নম্বরে যদি আমরা যাই, রোহান ওয়ার্কড ভেরি হার্ড। রোহান কঠোর পরিশ্রম করেছিল। নেভারদালেস, তৎসত্ত্বেও বা এর পরেও, হি কুড নট প্রসপার ইন লাইফ। এখানে আমি কুড দিছি, এখানে কুড হবে নাকি হচ্ছে ক্যান হবে, কোনটা হবে? এখানে যে কুড দেয়া হয়েছে, এখানে কি কুড হবে নাকি ক্যান হবে, কোনটা? কুড হবে। রাইট, কারণ আগের ক্লোজে হচ্ছে পাস্টে আছে ওয়ার্ক, সো ক্যান ইউজ করতে ফার্স্ট পারবো না টেন্সে, আমরা, হ্যাঁ। আমাদেরকে কুড ইউজ করতে হবে। তোমাদেরকে মাঝখানে 10 মিনিটের মতো ব্রেক দেওয়া হবে এবং তারপর পাঁচটা পরবর্তী 5টা যে রুল রয়েছে সেই 5টা রুল নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তো ফার্স্ট এক্সাম্পলে আসো। ধরো প্যাট কামিন্স বলতেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেটাতে ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় বা কাপ নেয়। ধরো প্যাট কামিন্স বলতেছে যে দেয়ার টিম, আই মিন ইন্ডিয়া, হ্যাড নট লস্ট আ গেম ইন দি এন্টায়ার সিজন। তার মানে হচ্ছে ইন্ডিয়া কোনো ম্যাচই হারেনি, একটা সিঙ্গেল ম্যাচও হারে নাই পুরা সিজনে, এবং এটা রাইট, ইন্ডিয়া কোনো ম্যাচই হারে নাই। নেভারদালেস, এর পরেও বা তারপরেও, উই বিট দেম বাই আ হিউজ মার্জিন লাস্ট নাইট বাস ইন দ্য ফাইনাল ম্যাচ। তার মানে এর পরেও ইন্ডিয়া হারে নাই, তার মানে কি ইন্ডিয়া জেতা উচিত ছিল। স্বাভাবিক ঘটনা কি যে ইন্ডিয়া একটা ম্যাচও হারেনি, 10 ম্যাচ খেলছে তারা, ধরো 10টাই জিতছে, 10 আউট অফ 10 তারা জিতছে, তার মানে স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল 11 নম্বর ম্যাচটাও তারা জিতবে, বাট এটা কিন্তু হয় নাই, 11 নম্বর ম্যাচ তারা জিততে নাই। স্বাভাবিক না হয়ে কি বোঝালো, অস্বাভাবিক বোঝালো। এবং প্যাট কামিন্স বলতেছে কি যে হচ্ছে উই বিট দেম বাই আ হিউজ মার্জিন, বিশাল ব্যবধানে তারা হচ্ছে ইন্ডিয়াকে হারাইছে ফাইনাল ম্যাচে। তো স্বাভাবিক হওয়া উচিত ছিল যে ইন্ডিয়া কাপ নিবে, সেখানে তারা ফাইনাল ম্যাচে কাপ পাইলো না। তো এই যে ব্যাপারটা, স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল কি তারা জিতবে, কাপও নিবে, কারণ তারা টানা 10টা ম্যাচ 10টাই জিতছে, সবগুলা টিমকে তারা হারাইছে, দ্যাট মিনস অস্ট্রেলিয়াকে তারা হারায় ফাইনালে কাপ নিবে। বাট যেহেতু এটা স্বাভাবিক হলো না, ঘটলো না, তার মানে আমরা এখানে নেভার দ্য লেজ ইউজ করবো, বা হচ্ছে আমরা বাট ইউজ করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই, এগুলা ইউজ করতে পারবো। তবে হ্যাঁ, এখানে যে ইনস্পাইট অফ ইউজ করা যাবে না, এই 1 নাম্বার রুলে এক্সাম্পলে ইনস্পাইট অফ বা ডিসপাইট এগুলা ইউজ করা যাবে না, এগুলা ফ্রেসের সামনে বসে। তো এখানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা একটা আলাদা বাক্য, এখানে কানেক্টর হিসেবে নেভার দ্য লেজ অথবা হচ্ছে বাট ইউজ করতে পারবা তুমি। কমা থাকলে নেভার দ্য লেজ ইউজ করবা, যদি বাট বাট ইউজ করবা হচ্ছে কমা না থাকলে, বাটের পরে আবার কমা বসে না। বোঝা গেছে? আচ্ছা, রুল নাম্বার 6, কোনো বর্ণনায় উদাহরণ দিতে হলে যে সমস্ত লিঙ্কার ব্যবহৃত হয়, কোনো বর্ণনায় যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে যেসব লিঙ্কার আমরা ব্যবহার করবো সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাচ অ্যাজ, এগুলা এগুলা। আমাদের এক্সাম্পল 1 হচ্ছে, এবং মোস্ট অফ দ্য টাইম তোমরা ভালো করে দেখো, এই যে সেন্টেন্স গুলো আছে না, এই সেন্টেন্স গুলো কিন্তু এমনি বানানো হয় না, এগুলা বিগত বছরে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইজ করে এবং ভার্সিটির প্রশ্ন অ্যানালাইজ করে বানানো। তো কানেক্টরস কানেক্টরস থেকে মেডিকেল, ডিইউ, আরইউ, জিএসটি যেখানেই পরীক্ষা দাও সেখানেই একটা করে প্রশ্ন আসে, প্রায় বছরই আসে। এটা ভুল করা যাবে না, যেহেতু এইচএসসি তোমরা কানেক্টর সলভ করতেছো। তো ফার্স্ট এক্সাম্পলটা দেখো যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ বার্ডস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আচ্ছা আছে, সাচ অ্যাজ, এই যে দেখো এখানে কমা আছে, ভালো করে লক্ষ্য করবা, ছোট ছোট বিষয়গুলা ভালো করে লক্ষ্য করতে হয়। একটা জিনিস দেখবা দেখবা যে যারা ভালো রেজাল্ট করে তারা ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেয়। তো এই কমা আছে এখানে, আমি ইউজ করবো কি তারপর সাচ অ্যাজ, এই সাচ অ্যাজ হচ্ছে ড্যাশ থাকবে, সাচ অ্যাজ হচ্ছে ড্যাশ থাকবে, আমি ইউজ করবো সাচ অ্যাজ, তারপর আমি উদাহরণগুলো এই যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার সময় আমি লিখবো, আর এইচএসসি পরীক্ষার প্রশ্নে তো দেওয়াই থাকবে অলরেডি, বা ভার্সিটি এডমিশনের প্রশ্নে এই সাচ অ্যাজ এর জায়গায় হয়তো বা 4টা অপশন থাকবে, এ, বি, সি, ডি, বাট এই বাকি লাইন এতটুকু তো লেখাই থাকবে, সো নো প্রবলেম। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় তুমি কি করবে, এখানে একটা কমা দিবা, দিয়ে হচ্ছে সাচ অ্যাজ দিয়ে বাকিটুকু লিখবা, গেল। 2 নাম্বারটা হচ্ছে সেম, এখানে দেখো কমা কমা আছে, এবং এখানে এক্সাম্পল বোঝাচ্ছে যে পাইনাপলস, তারপর হচ্ছে ম্যাঙ্গোজ, তারপর হচ্ছে পাপায়া। তো এই এই যে এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছ তুমি,
কমাও থাকবে, সাচ এস বসাবা তুমি, কোনো সমস্যা নেই। আর সেন্টেন্সের শুরুতে যদি উদাহরণ দিতে চাও তাহলে হচ্ছে ফর এক্সাম্পল বসাবা। ফর ইনস্টেন্সটা এইচএসসি ইউজ করলে করতেই পারো, সমস্যা নাই, যারা মার্ক দিয়ে, বাট ফর ইনস্টেন্সের একটু আলাদা ইউজ আছে, সো এটা এটা তোমাকে শিখতে হবে, শিখে ইউজ করতে হবে। এটা নিয়ে আজকে কথা বলবো না, কারণ এটা নিয়ে আজকে কথা বললে হচ্ছে আবার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এটা জাস্ট তোমাদেরকে ধারণা দিয়ে রাখলাম, ইন ফিউচার আমার মনে থাকবে আমি তোমাদেরকে এটা বলে দিব। তো এইচএসসি তে কি করবা, ফর এক্সাম্পলটা ইউজ করার চেষ্টা করবা। ফর ইনস্টেন্স ইউজ করলে করতে পারো, সমস্যা নেই, এইচএসসি মার্ক কাটবে না, কারণ এইখানে যারা খাতা দেখবে ওই ওইটা তারা কেয়ার করবে না বা ইভেন জানেও না হয়তো বা এরকম ব্যাপারটা, বাট করলে করতে পারো, কিন্তু ফর এক্সাম্পলটা ইউজ করাই বেটার হবে তোমার জন্য। এন্ড এরপরে কমা দিয়ে হচ্ছে এই এক্সাম্পল গুলো লিখতে হয়। এটা সেন্টেন্সের শুরুতে থাকলে কি করবা, ফর এক্সাম্পল ইউজ করবা, সাচ এসটা ইউজ করবা না। কিন্তু সেন্টেন্সের মাঝখানে কি করবা, সাচ এস ইউজ করবা। ভালো করে মনে রাখবা এই জিনিসটা। আর পারলে হচ্ছে ক্লাসের সাথে সাথে নোট করে রাখবা, অথবা ক্লাস ইউটিউবে রেকর্ডেড থাকবে, যে কোনো সময় হচ্ছে দেখে নিতে পারবা। এরপর আমরা যাবো হচ্ছে রুল 7-এ। কোনো কাজ বা ঘটনার ফলশ্রুতি বা ফলাফল বোঝাতে যে সমস্ত লিঙ্কার ব্যবহৃত, একটু আগে যেটা বলছিলাম। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে যে সুমাইয়া ইজ আ হার্ড ওয়ার্কিং গার্ল, ভালো কথা। শি ওয়াজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক ভেরি হার্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যাটেন্টিভ এর পরে প্রেপোজিশন কিন্তু টু বসে, এটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে ইউজে দেয় পরীক্ষার মধ্যে, বিগত বছরের প্রশ্নে ছিল। এটা মনে রাখবে, অ্যাটেন্টিভ টু স্টাডিজ, প্রেপোজিশন মনে রাখতে হবে। অ্যান্ড ওয়ার্ক ভেরি হার্ড। আচ্ছা, সুমাইয়া হচ্ছে একটা হার্ড ওয়ার্কিং গার্ল, সে প্রচুর পরিশ্রম করতে পারে। শি ওয়াজ ভেরি মাচ অ্যাটেন্টিভ টু স্টাডিজ, মানে সে পড়াশোনায় বেশ মনোযোগী, খুবই মনোযোগী, এবং সে কঠোর পরিশ্রম করেছিল। ফলশ্রুতিতে বা এজ এ রেজাল্ট she cut a good figure in her SSC exam বা HSC exam বা admission test, যেটাই বলো। এখন লাস্টের সেন্টেন্সটা দেখো, she cut, এটা কি ঠিক আছে? she cut এই অংশটুকু কি ঠিক আছে, নাকি she cuts হবে, কোনটা? এই কাটস হবে। কে বললা? না ঠিক আছে, ঠিক আছে, সেন্টেন্সটা ঠিক আছে। হাসি বলছিল মনে হয়, নাকি যে কাটস হবে। আচ্ছা, এটা কিন্তু কাটস হবে না, এটা কাট হবে। কেন? কাট হুম, এই যে দেখো আগের সেন্টেন্সে কি আছে, ওয়াজ, ওয়াজ। আর কাটটা কেন হবে, ওই যে আমরা পড়েছি যে হচ্ছে কাট, তারপরে হচ্ছে কাট তারপর হচ্ছে আরে সি ইউ টি, কাট। তো কাট কাট কাট, ভি1 ভি2 ভি3, প্রেজেন্ট পাস্ট পাস্ট তিনটা কি? পার্টিসিপল, তিনটা একই। সো এখানে কিন্তু পাস্টে হবে। তার মানে যে সে বেশ মনোযোগী ছিল এবং কঠোর পরিশ্রম করেছিল, ফলশ্রুতিতে সে একটা ভালো রেজাল্ট করেছিল এসএসসি এক্সাম বা এইচএসসি এক্সামে, করেছিল। সো কাট হবে। এবং এইটা থেকে ভার্সিটিতে কিন্তু প্রশ্ন দেয়, মানে সেন্টেন্স কারেকশনে। তোমার ওখানে প্রশ্ন দেখে মনে হবে যে কাট এটা কি ঠিক আছে, বা রিড এটা কি ঠিক আছে, এরকম ভাবে দিবে, বাট ওটা কিন্তু ঠিক আছে, এরকম হয়। আচ্ছা, প্রত্যেকটা জিনিস যেটা দেখবা সেটা হচ্ছে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবা। We have 2 minutes left. রুল 8, কোনো বিষয়ের বর্ণনায় সমাপ্তিতে বা উপসংহারে অথবা সংক্ষেপে প্রকাশ করতে যে সমস্ত লিঙ্কার ব্যবহৃত, মানে একদম শেষে যেটা হবে। ইন কনক্লুশন ইউজ করতে পারি আমরা, টু কনক্লুড ইউজ করতে পারি, ইন ফাইনি আমরা ইউজ করতে পারি, ইন ব্রিফ ইউজ করতে পারি, ইন শর্ট ইউজ করতে পারি, টু সাম আপ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই টু সাম আপ বা এগুলা ইউজ করতে গেলে একটু, ইন ব্রিফ ইউজ করতে গেলে একটু সামারাইজ টাইপের যে জিনিসগুলো বুঝাবে। ধরো উপরে অনেকগুলা কথা বলছে, লাস্টে গিয়ে হচ্ছে একটা সামারি টানলো আর কি, এক লাইনে কিছু একটা বলবে, ওই আগের লাইনগুলোর কথাই এক লাইনে জাস্ট বলবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ইন ব্রিফ বা হচ্ছে ব্রিফলি, ইন শর্ট, টু সাম আপটা ইউজ করব। আদারওয়াইজ এগুলা ইউজ করা তেমন দরকার নাই। আমরা হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, তারপর হচ্ছে ফাইনালি, যেগুলো একটু আগে দেখলা, এট লাস্ট, রুবাই যেটা বললো অ্যাবাভ অল, তারপর হচ্ছে আর কি ছিল, ও আচ্ছা আফটার অল, মনে পড়ছে, আফটার অল আমরা, ওভারঅল হ্যাঁ হ্যাঁ ওভারঅল ইউজ করা যায়, সমস্যা নাই। তো এগুলো আমরা ইউজ করব। এই যে ইন ফাইনি দেখতেছো, এই ইন ফাইনি নিয়ে আমরা পরবর্তী সময়ে একটা কথা বলবো, যেটা এডমিশন রিলেটেড হবে অনেকটা। এইটা রাজশাহী মেডিকেল, বিইউপি, এই তিনটার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বিষয় হবে আর কি। এই জিনিসটা পরবর্তীতে বলবো। এই ক্লাসটা
এখন তোমাদেরকে 10 মিনিট একটা ব্রেক দিব, ব্রেক দেওয়ার পরে বিষয়টা বলতেছি। আচ্ছা, তো এক্সাম্পল সেন্টেন্সটা একটু দেখো, যে টু কনক্লুড, পরিশেষে বা সমাপ্তিতে, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই দ্যাট, যে এভরি ম্যান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, প্রত্যেকটা মানুষই তার নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। প্রত্যেকটা মানুষই তার নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। তো 8 নম্বর রুলটা আমাদের হচ্ছে শেষ। এখন বাকি যে রুলগুলো আছে তোমাদেরকে 10 মিনিট ব্রেক দিয়ে তারপর শুরু করতেছি আর কি। এই ইনফাইনি শব্দটা আছে না, এই ইনফাইনি শব্দটা থেকে বিভিন্ন সময় ভার্সিটিতে তোমাদের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ইনফাইনি নিয়ে প্রশ্ন এভাবে আসবে অনেকটা, যে এইটার হচ্ছে তোমার মিনিং কি আসতে পারে, বা এটার সিনোনিমাস কি আছে, এটা আসতে পারে। তো এটা সিনোনিমাস কারা, এটা সিনোনিমাস হচ্ছে এই যে এরা, ইন শর্ট, তারপর হচ্ছে টু সাম আপ, এরা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এর একটা সিনোনিমাস মিনিং হচ্ছে কি ফাইনালি। এটা মনে রাখার চেষ্টা করবো। এটা রাজশাহী মেডিকেল বিইউপির জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো এরকম প্রশ্ন আসবে না, বাট রাজশাহী মেডিকেল বিইউপি 3 জায়গায় গুরুত্বপূর্ণ। মুখস্থ রাখবা, ইনফাইনি মানে ফাইনালি, একই বোঝায় মিনিংটা, এরকম। সো এখন এটা থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসতে পারে, আসলে সেটাকে আমরা অবশ্যই আমাদের পড়ানো থেকে কমন হিসেবে বিবেচিত করব, ডেফিনেটলি। কারণ আমি তোমাদেরকে কিন্তু করাই দিছি। বিভিন্ন রকম আসতে পারে, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম, এবং ঘুরায় ফিরায় টাইপ কমন আসবে আর কি, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। সো রুল নাম্বার 8 ইজ ডান। রুল নাম্বার 9, তো এখন বিষয়টা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন্স। যেই রিলেটিভ প্রোনাউন গুলা কারা, এই যে হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ, এগুলা, এই প্রোনাউন গুলা সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, সাবঅর্ডিনেটিং ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বা ক্লোজ মার্কার হিসেবে বিবেচিত হয়। তারা যেই কাজটা করে, তারা হচ্ছে দুটি পৃথক হচ্ছে, এই জিনিসটা তুলে দিয়ে উপরে, তারা দুইটা পৃথক বাক্যকে বস্তু অর্থে থাকলে কোনগুলা ইউজ করবো আমরা, হুইচ, দ্যাট ইউজ করব। সামথিং বোঝালে হোয়াটটা ইউজ হবে বস্তু অর্থে। আর ব্যক্তি বোঝাতে আমরা হু ইউজ করব, তারপর হচ্ছে হুমো ইউজ করব। এই দুটো ইউজের মধ্যে একটু একটু পার্থক্য আছে আর কি। বিষয়টা হচ্ছে যে, তোমাদেরকে আমি একটু পরে বলতেছি জিনিসটা। হুজ কখন আমরা ইউজ করব, হুজ আমরা পজিটিভ বোঝালে ইউজ করব। যেমন আমরা কি ইউজ করি, আমরা এই যে হিজ, তারপর হচ্ছে মাই, এগুলো ইউজ করি। ওই সমস্ত জায়গায় আমরা হচ্ছে হুজ ইউজ করব পজিটিভ হিসেবে, সে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে আর কি হুজ। আর হু আর হুমের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। তো এখন আমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে, এগুলা কিন্তু কনজাংশন হিসেবে, এগুলা কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয় এবং এইচএসসি এর প্রশ্নে থাকে। আর সুরভি যেই প্রশ্নটা পাঠায় দিছে ওইটা, প্লাস আমি আরেকটা বোর্ড কোশ্চেন আমাদের নেক্সট ক্লাসে সলভ করব। আমাদের নেক্সট ক্লাসে আমরা সুরভি যেটা পাঠায় দিছে প্লাস হচ্ছে আরেকটা বোর্ড কোশ্চেন, দুইটা কোশ্চেন আমরা 45 মিনিটসে সলভ করব। একদম 0 to 100 আমরা বোঝার চেষ্টা করবো যে কিভাবে কি হচ্ছে। আর এইগুলা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কমপ্লিট করবা। এরপর আমাদেরকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো এখন এক্সাম্পল গুলো একটু আমরা দেখার চেষ্টা করব। তাহলে ব্যক্তি অর্থে কারা বসবে, এই যে হু, হুজ আর হচ্ছে হুম, এই তিনটা বসবে। বস্তু অর্থে হচ্ছে হুইচ, দ্যাট বসবে, প্লাস হচ্ছে হোয়াট বসবে। আর সময় বুঝালে ওয়েন, হোয়ার বসবে। হোয়ার বসবে কখন, হোয়ার বসবে হচ্ছে জায়গা বুঝালে, স্থান বুঝালে। সময় বুঝাতে ওয়েন বসবে, জায়গা বুঝাতে বা স্থান বুঝাতে হোয়ার বসবে। শেষ। এগুলাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের বিভিন্ন কাজ বাজ। কে কোথায় বসবে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, একটা জায়গায় আরেকটা বসালে হবে না। তো প্রথম জিনিসটা দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। এখন তোমাদেরকে একটা কাজ দিব আমি, এবং জিনিসটা তোমরা লিখবা।
ধরো আমরা যদি একটা সেন্টেন্স এভাবে লিখি যে রুবাইয়া হু, এখন যদি আমি একটা ড্যাশ দিয়ে দিই, এই ড্যাশটা কমপ্লিটিং সেন্টেন্স করো দেখি। এটা কমপ্লিটিং সেন্টেন্স করো। আচ্ছা, তোমরা মুখে বলতে পারো, লেখার কি কোনো ওয়ে আছে? আমি লেখাটা দেখবো কিভাবে। তোমরা মুখে ট্রাই হু করতে ইজ এ পারো। গার্ল? Who is a student? Who is a student? হু রিডস ব্রহ্মকুমারী ডিগ্রি মহিলা কলেজ। আচ্ছা, ফাইন। কিন্তু তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসে, সরি, কমপ্লিটিং দ্য সেন্টেন্সে এই জিনিসটা করানো হয়েছিল। তো এখন আমরা একটু এই এক্সাম্পলটা দেখব। ভালো করে দেখো, দেখা যাচ্ছে না? এই 1 নাম্বার এক্সাম্পলটা আমরা একটু দেখব। দ্য ম্যান হু কেম হিয়ার yesterday ইজ মাই ব্রাদার। দ্য ম্যান বসছে, তারপরে যে হু কেম হিয়ার yesterday, হু কেম হিয়ার yesterday পর্যন্ত, এইটা একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ। তোমরা যদি বলো যে রুবাইয়া হু ইজ এ স্টুডেন্ট, বা রুবাইয়া হু ইজ এ স্টুডেন্ট অফ ভ্রুঙ্গামারি মহিলা ডিগ্রি কলেজ, সো তোমরা শুধুমাত্র এতটুকুই কমপ্লিট করলা। এটা কিন্তু এর আগে বলছি, আবারও বলতেছি, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এতটুকু কমপ্লিট করলা। কিন্তু এই পুরা জিনিসটা মিলে, এই যে দেখো, এই যে দ্য ম্যান থেকে শুরু করে মার্ক যতটুকু করতেছি, ইজের আগ পর্যন্ত পুরা অংশটা মিলে হচ্ছে একটা নাউন ক্লোজ বা এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট, নাউন ক্লোজ বা এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের ভার্বটাকে, এই বাক্যের এই ভার্বটা হচ্ছে এই ইজ, এই বাক্যের মেইন ভার্বটা হচ্ছে এই ইজ। এই কেম কিন্তু এই বাক্যের ভার্ব না, কেম এই বাক্যের কোনো মেইন ভার্ব না। এটা একটা পুরাটা মিলে একটা যখন বাক্য হচ্ছে, একটা কমপ্লিট আইডিয়া দিচ্ছে, তখন এই ইজটাই হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, এটা একটা ভার্ব, কিন্তু এটা এই ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্ব। এই হু এর পরে যে কেম আছে, এটা ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্ব। আর তুমি যদি এই ইয়েস্টারডে পর্যন্ত লেখো, তাহলে কিন্তু বাক্যটা ইনকমপ্লিট থাকবে, এটা কখনোই কমপ্লিট হলো না। কারণ তুমি বোঝাচ্ছ কি, যে লোকটা এখানে গতকাল এসেছিল, বাংলায় তো তোমাদের ক্লাস নিচ্ছে, আমি ক্লাসটা দেখছিলাম যে আকাঙ্ক্ষা তো পড়ছো বাংলায় না? আকাঙ্ক্ষা জিনিসটা কি? বাংলায় আকাঙ্ক্ষা শোনার জিনিসটা কি? ইচ্ছা। হ্যাঁ, এক পদের পর আরেক শোনার পদ শোনার ইচ্ছা। ইচ্ছা। হুম। তো একটি পদের পর আরেকটি পদ আসবে, মানে একটা কমপ্লিট আইডিয়া দিতে গেলে, একটা বাক্য হতে গেলে তার যে 3টা গুণ লাগে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো একটা বাক্যে অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এবং এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম কিন্তু। তো এখানে কিসের অভাব হয়? যখন তুমি বলতেছো যে রুবাইয়া ইজ এ স্টুডেন্ট, রুবাইয়া হু ইজ এ স্টুডেন্ট, তখন তুমি এখানে আকাঙ্ক্ষার অভাব ঘটাচ্ছ। কারণ আরো তো কিছু শুনতে হবে। রুবাইয়া যে একটা শিক্ষার্থী বা যে একটা মেয়ে, সে কি, এটা তো আমরা জানি না, বা আমাদের মনে একটা ইচ্ছা জাগবে যে আরো জিনিস আমরা শুনতে চাই সেখানে। বাট এখানেও দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, লোকটা যে গতকাল এখানে এসেছিল, তারপর কি? তারপর কি একটা জিনিস প্রশ্ন থেকেই যায়, মাই তারপর কি? ফ্রেন্ড। হুম। তো সে হচ্ছে আমার ভাই বা আমার বোন, আমার দাদু, আমার নানু, যেটাই বলো, আমার আঙ্কেল, যেটা তুমি সেটাই বললা আর কি। এখন বাক্যটা ঠিক আছে, কিন্তু যদি তুমি ইয়েস্টারডে পর্যন্ত লেখো, অথবা তোমরা যেটা বললা রুবাইয়া হু ইজ এ গার্ল বা হু ইজ এ স্টুডেন্ট পর্যন্ত লেখো, তাহলে বাক্যটা কিন্তু, পুরোটা কিন্তু বাক্য হলো না। ওখানে আকাঙ্ক্ষার অভাব আছে, কারণ আরো জিনিস ওখানে বলতে হবে। না বললে বাক্যটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, একটা কমপ্লিট আইডিয়া প্রকাশ করতেছে না। কমপ্লিট আইডিয়া তখনই হবে। আচ্ছা, এটা কোন সেন্টেন্স? এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, নাকি কম্পাউন্ড সেন্টেন্স, নাকি সিম্পল সেন্টেন্স? এই 1 নম্বর বাক্যটা, এখানকার প্রত্যেকটা বাক্যই যদি হচ্ছে, Complex. হ্যাঁ রাইট, এখানকার প্রত্যেকটা বাক্যই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এক একটা। তো এবং আমি তোমাদেরকে বলি, 2022 সালে এই যে একটা মেয়ের কথা বলি না, 173তম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ওরা যখন পরীক্ষা দিচ্ছিল 2022 সালে, আমার এক্স্যাক্টলি মনে আছে, আমি এই জিনিসটা ওদেরকে করাইছিলাম, এবং ওরা দিনাজপুর বোর্ডে এখান থেকেই প্রশ্ন পাইছে, এইটা থেকে কমপ্লিটিং দ্য সেন্টেন্সের প্রশ্ন ছিল। আমি ওইটাই তোমাদেরকে বারবার বুঝাইতে যাচ্ছি যে এখানে 1 মার্কটা মিস করা যাবে না কখনো। এর আগেও আমি তোমাদেরকে করাইছিলাম, যেমন
তুমি যদি বলো যে হচ্ছে, আমি ছোট করে লিখে দিচ্ছি এখানে, ধরো খুবই সোজা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। যে ধরো তুমি লেখলা যে বিরাট হু প্লেজ ফর, ধরো ইন্ডিয়া লিখলা আর কি, সংক্ষেপে লিখলাম। এখন তোমাকে কি করবে, ধরো এই বিরাট লিখলো আর হচ্ছে হু লিখলো, লেখার পর তোমাকে এই অংশে ড্যাশ দিয়ে দিবে। তো ওদের টার্গেটটা কি, যে তুমি এখানে হয়তো হু এর পর, তুমি এখানে এই হু এর পর একটা হচ্ছে ভার্ব নিয়ে আসলা, তুমি এখানে একটা ভার্ব নিয়ে আসলা, দেন তুমি এই যে এক্সটেনশন যে কোনো জিনিস নিয়ে এসে সেন্টেন্সটা কমপ্লিট করলা। বাট এটা কিন্তু কমপ্লিট হইলো না, তোমাকে যে কাজটা করতে হবে, হু লিখবা, মানে বিরাট হু এটা তো লিখবা, এটা তো দেওয়াই থাকবে প্রশ্নে, তারপর লিখবা হচ্ছে প্লেস ফর ইন্ডিয়া বা টিম ইন্ডিয়া, তারপর আবার লিখতে হবে ধরো যে ইজ মাই, তোমার ফেভারিট প্লেয়ার হলে তুমি ফেভারিট প্লেয়ার লিখলা, বা তুমি যদি লেখো যে হচ্ছে ইজ হেটেড বাই মি, তাও তাও লিখতে পারো, আমার দ্বারা ঘৃণিত বা আছে, আমি ওকে ঘৃণা করি। ঠিক আছে, তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নাই, বাট লিখতে হবে তোমাকে, তুমি যাই লেখো না কেন লিখতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, ভাইয়া ওই যে শুধুমাত্র মডিফায়ারের মতো না, হ্যাঁ অনেকটা ওই রকমই, মানে এখানে বিষয়টা হচ্ছে কি, দেখো এই যে অ্যাপোজিশন। বিরাটকে, বিরাট হচ্ছে নাউন, দেখো ভালো করে বুঝো, হ্যাঁ মডিফায়ার তো এটা অবশ্যই, এটা মডিফায়ার অবশ্যই। দেখো বিরাটটা হচ্ছে নাউন, এই বাক্যের নাউনটা হচ্ছে বিরাট, এরপর এই হুটা বিরাটকে, মানে বিরাটের সাথে রিলেশনটা তৈরি করতেছে, বিরাটকেই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে না, এরা নাউনের সাথে সরাসরি রিলেশন প্রকাশ করে পরবর্তী ক্লোজটার, এজন্যই কিন্তু এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। অন্যান্য ক্ষেত্রে দেখবা কি যে এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যেগুলো আছে না, এরা আগের নাউনটাকেই মিন করে, ওটার সাথে রিলেশন করে সরাসরি ওইটাই বোঝায়, ওইটারই একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সো ওই জন্যই এরা রিলেটিভ প্রোনাউন, আগের সাবজেক্টটাকে রিলেট করে ওরা তথ্য দেয়। তো এখন দেখো এই যে বিরাটটা কিন্তু নাউন, বিরাট হচ্ছে নাউন, এখন এই হুটা একটা রিলেটিভ প্রোনাউন, যেটা দ্বারা এই যে এই ক্লোজটা আছে না, এই যে হু থেকে শুরু করে হু প্লেস ফর ইন্ডিয়া, এটা বিউপি তে প্রশ্নে পাবা, রাজশাহীতে প্রশ্নে পাবা, হু প্লেস ফর ইন্ডিয়া, এই অংশটুকু হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ক্লোজ। এগুলো যদি ওই ক্লোজের ক্লাসে বুঝাবো ভালো মতন। আমার একটা ক্লিয়ার কথা কি বুঝতে পারছো, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, সব ল্যাঙ্গুয়েজ বা সব জায়গায় ভাষা মানে হচ্ছে সবগুলা সবগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত, সব সম্পৃক্ত, সবগুলার মিলনেই তো ভাষাটা সৃষ্টি হয়, তাই না? তো সেক্ষেত্রে এগুলো সবগুলাই তোমাকে ওভারঅল সুনির্দিষ্টভাবে বুঝতে হবে। তো এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লোজ, কিন্তু CLAUSE ক্লোজ, কিন্তু ফ্রেজ না। ফ্রেজ না কেন, কারণ এখানে এই যে দেখো এই যে হুটাই হচ্ছে সাবজেক্ট, এটা পুরো এখানে একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। আর এরপর দেখো এই যে ভার্ব আছে একটা, সো এটা ক্লোজ, ফাইনাইট ভার্ব থাকলে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লোজ। এখন এই হুটা যেহেতু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে পারো তুমি এখানে, সো এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ, হু প্লেস ফর ইন্ডিয়া, লাল কালারটা কই, আচ্ছা আমরা যদি দেখি এখানে, দেখো হু প্লেস ফর ইন্ডিয়া যে অংশটুকু আছে, এটা কিন্তু হচ্ছে অ্যাজেক্টিভ ক্লোজ। সে কি করতেছে, সে এই যে নাউন বিরাট, নাউন বিরাটকে মডিফাই করতেছে। সুরভি যেটা বললাম মডিফায়ারের কথা, নাউনকে কে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, এখানে কিন্তু সেই মডিফায়ারের কাজটা হচ্ছে। তো ডেফিনেটলি এটা একটা মডিফায়ার। এবং এই যে বিরাট, ভালো করে লক্ষ্য করো, এই মার্ক করা জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করে, এই যে বিরাট নিলাম, তারপর হচ্ছে যে নিচে নিচে দাগ দেই, বিরাট এটা হচ্ছে নাউন গেল, একে মডিফাই করার জন্য হু প্লেস ফর ইন্ডিয়া এটা আসছে, পুরাটা মিলে হচ্ছে নাউন ক্লোজ একটা, পুরোটা মিলে হচ্ছে একটা নাউন ক্লোজ, যা এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। এবং তারপর তোমাকে এই যে ইজ মাই ফেভারিট প্লেয়ার বা হচ্ছে যে কোনো কিছু আরেকটা ভার্ব নিয়ে এসে তোমাকে লিখতে হবে আর কি, ব্যাপারটা হচ্ছে এইটাই। আর এক্ষেত্রে আরো একটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আচ্ছা আমরা কিন্তু দেখো স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স এভাবে বলতেই পারি যে বিরাট ইজ এ গুড player. প্লেয়ার বা হচ্ছে ধরো ব্যাটসম্যান, মানে আমরা বললাম, দেখো এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, ভালো করে লক্ষ্য করো, যে বিরাট হচ্ছে আমাদের কি নাউন, সাবজেক্ট, নাউন কি কাজ করে, সাবজেক্টের কাজ করে, ভালো কথা। ইজ হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব এই বাক্যের, গেল। এ গুড ব্যাটসম্যান, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, এটা একটা নাউন ফ্রেজ। এ হচ্ছে একটা ডিটারমিনার বা আর্টিকেল, তারপর অ্যাজেক্টিভ গুড, মডিফায়ার্স। তারপর হচ্ছে ব্যাটসম্যান,
ব্যাটসম্যান হচ্ছে নাউন, এটা নাউন ফ্রেজ যা এই বাক্যের নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে, ভালো কথা। এর একটা পরিপূর্ণ বাক্য হয়েছে, বিরাট ইজ আ গুড ব্যাটসম্যান, বিরাট একটা ভালো ব্যাটসম্যান বা ভালো প্লেয়ার। তো এখানে কিন্তু কোনো আকাঙ্ক্ষার অভাব নাই, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, কমপ্লিট একটা আইডিয়া দিচ্ছে যে বিরাট ইজ আ গুড ব্যাটসম্যান। কিন্তু আমি এইখানে একটা অ্যাজেক্টিভ নিয়ে আসে যদি বলি, দেখো বিরাট নামে কিন্তু আরো প্লেয়ার থাকতে পারে, সেটা বাংলাদেশেও থাকতে পারে, সেটা আফগানিস্তানে থাকতে পারে, পাকিস্তানেও থাকতে পারে। আর আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে কে বেস্ট ব্যাটসম্যান বা গুড ব্যাটসম্যান, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিরাট। তো আমি ওইটা বুঝাইতে, দেখো আমি যদি এখন এই মাঝখানে ভালো করে লক্ষ্য করো, এই মাঝখানে যদি আমি এইটা বসাই দেই যে হু, ইন্ডিয়া। মানে হু প্লেজ ফর ইন্ডিয়া দিলাম আমি, অথবা হচ্ছে হু প্লেজ ফর ইন্ডিয়া, এই বড় হাতে দিয়ে দিই। আচ্ছা, ইন্ডিয়ার সংক্ষিপ্ত রূপ পুরোটাও লেখা যায় ইন্ডিয়া। দেখো এই যে আমি কিন্তু এই মাঝের অংশটার মধ্যেই বসাইছি, তাহলে কি হচ্ছে দেখো, এই যে বিরাট বসছে, ভালো কথা। তারপর হু প্লেজ ফর ইন্ডিয়া, এখন আমি কিন্তু বুঝতেছি কোন বিরাটের কথা আমি বলতেছি, তাই না? দেখবা যে রোনালদো নামে অনেকগুলা প্লেয়ার আছে, তারপর হচ্ছে নেইমার, আম, আর এটা কি আছে, মানে এরকম দেখবা তুমি নামে অনেকগুলা প্লেয়ার আছে, নেইমার জুনিয়র বা হচ্ছে কাকা জুনিয়র, এরকম অনেকগুলা প্লেয়ারের নাম আছে, ভিনি জুনিয়র, হ্যান এরকম অনেক নাম আছে। তো এক্স্যাক্টলি ওই নামটা দ্বারা আমি বুঝতেছি যে ওই প্লেয়ারটা। বিরাট নামে ধরো অনেকগুলা প্লেয়ার আছে, আমি বুঝতেছি টিম ইন্ডিয়া যে খেলে সে। এখন এই যে হু প্লেজ ফর ইন্ডিয়া আমি নিয়ে আসলাম, এটা একটা অ্যাজেক্টিভ ক্লোজ, নাউনের পর। বিরাট কিন্তু নাউন, ভালো করে বুঝো, নাউনের পর এই যে হু থেকে শুরু করে বাকি অংশটা, মানে ভার্বের আগ পর্যন্ত যে মেইন ভার্বটা, দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটাই মেইন ভার্ব এই সমস্ত বাক্যের। নাউন থেকে শুরু করে এই মেইন ভার্বের আগ পর্যন্ত যতটুকু অংশ থাকে, কতটুকু আছে, এই যে হু প্লেস ফর ইন্ডিয়া, এই অংশটা পুরাটাকেই বলা হবে অ্যাজেক্টিভ ক্লোজ, এডিজে ক্লোজ, অ্যাজেক্টিভ ক্লোজ। বোঝা গেছে কি? তাহলে এখন যদি তুমি লেখো যে বিরাট হু প্লেজ, বিরাট হু প্লেজ ফর ইন্ডিয়া, এতটুকু যদি লেখো তাহলে কি তোমার সেন্টেন্সটা হলো? তুমি কিন্তু মেইন ভার্বটাই বসাইলা না, তুমি জাস্ট একটা নাউন ক্লোজ লিখলা না। একটা নাউন ক্লোজ লিখলে কি বাক্য হইলো? অবশ্যই না। নাউন ক্লোজ কি করে? বাক্যে সাবজেক্টের কাজ করে। নাউনের কাজ কি? আর এই বিরাট নাউনটাও যেই কাজ করতে পারতেছে, এই পুরা মানে বিরাট হু প্লেজ ফর ইন্ডিয়া, এই পুরা নাউন ক্লোজটাও সেম কাজই করতেছে। ব্যাপারটা হচ্ছে এমন, নাউনের কাজ হচ্ছে বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করা, অবজেক্ট হিসেবে কাজ করা, মানে নাউন যে কাজগুলা করে এক্স্যাক্টলি, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজও সেই কাজগুলাই করে। তো তার মানে তুমি একটা তো বাক্যে শুধু সাবজেক্ট বসাইলে বাক্য হচ্ছে না। বাক্যে ধরো একটা বাক্য ভালো মতো হইতে গেলে কি লাগে? সাবজেক্ট লাগবে তোমার, তারপর প্লাস ভার্ব লাগবে, যেটা ছোটবেলা থেকে পড়ছো, তারপর কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল থাকে, তারপর হচ্ছে এক্সটেনশন থাকে। সোজাসুজি এক্সটেনশন বলে মানুষ। কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে অ্যাডভার্বিয়াল থাকতে পারে, তারপর হচ্ছে এক্সটেনশন বলতে পারো তুমি, যেটাই থাকুক না কেন। বাট মেইন বৈশিষ্ট্য কি, তোমার সাবজেক্ট আর হচ্ছে ভার্ব লাগবে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সটা বাদ দিয়ে। তো সাবজেক্ট আর ভার্ব তো লাগতেছে। তুমি যদি এই নাউন ক্লোজটা বসা দাও যে বিরাট, বিরাট হু প্লেস ফর ইন্ডিয়া, তাহলে তুমি বলতেছো কি, নাউন ফ্রেজ যেটা এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট বসালে তো শুধু হবে না, তোমাকে এই যে বাকি অংশটুকু ভার্ব তো বসাইতে হবে, এই ইজটা তোমাকে তো বসাইতেই হবে। ভার্বটা বসাবা, তারপর হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করবা। তাহলে বিরাট মিনিংটা হচ্ছে কি, বিরাট হু যে প্লেস খেলে, বিরাট যে খেলে ইন্ডিয়ার জন্য বা ইন্ডিয়া টিমে, ঠিক আছে, সে হচ্ছে কি ভালো ব্যাটসম্যান বা সবচেয়ে ভালো ব্যাটসম্যান বা সবচেয়ে ভালো প্লেয়ার, সবচেয়ে ফেমাস প্লেয়ার, যাই দাও না কেন। তুমি বলতে পারো যে বিরাট হু প্লেস ফর ইন্ডিয়া ইজ দ্য হাজব্যান্ড অফ আনুষ্কা শর্মা, এটাও বলতে পারো। তুমি যাই বলো না কেন, কিন্তু তোমাকে এই ইজটা নিয়ে আসতে হবে। ইজটা নিয়ে এসে বাকি অংশটুকু তোমাকে এভাবে পূরণ করতেই হবে। এখন পরীক্ষার হলে ট্রিক খাটায় জাস্ট ওই অতটুকু অংশই কিন্তু দিবে, যেমনটা এখানে দেখতেছো যে রুবাইয়া হু ড্যাশ, তুমি এখানে জাস্ট একটা ভার প্লাস সামথিং সামথিং লিখলে বাক্য কিন্তু ইনকমপ্লিট থেকে যাচ্ছে অবশ্যই। আমার কথা কি ক্লিয়ারলি বুঝছো? আমি যেটা বুঝাইছি জিনিসটা কি বুঝছো? এন্ড আই থিঙ্ক এই জিনিসটা নিয়ে এইচএসসি 25 ব্যাচ বা হচ্ছে যারা যারা এই জিনিসটা দেখতেছো এই লাইভটা, জি ভাইয়া। তাদের আর নেক্সট এটা আই থিঙ্ক ভুল হওয়ার কথা না, কারণ আমি 22 ব্যাচে শুধুমাত্র একদিনই বলছিলাম, একদিনই ওরা ভুল করছিল, এন্ড একদিনেই তারা মনে রাখছে, এন্ড এইচএসসি তে ওরা কমনও পাইছে এই জিনিসটা। তুমি ভাবো, ইনফ্যাক্ট আমি যদি ওদেরকে না করে দিতাম লাস্টের দিকে এই জিনিসটা, ওরা এই জিনিসটা 1 মার্ক মিস করতো, বাট ওরা কিন্তু কমন পাইছে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা এই মানে মেইন সেন্টেন্সে যাই, মেইন সেন্টেন্সের এক্সাম্পলে। তো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে
এতটুকু লিখলাম আমরা, এই হুটা আসলো। তারপর হচ্ছে ইজ মাই ব্রাদার, তার মানে যে লোকটা গতকাল এখানে এসেছিল সে হচ্ছে আমার ভাই, এরকম। সেভাবে দেখো দ্বিতীয়টা, ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট। এই যে দ্য বুক কে মডিফাই করছে কে, এই যে এই হুইচ ইজ নাও আউট অফ দ্য প্রিন্ট, এখানে ওই কানেক্টর হিসেবে বসছে হুইচ। বুক তো একটা হচ্ছে বস্তু, সে একটা থিং না, সে একটা বস্তু, এই জন্য আমরা বসাইছি এই যে এই হুইচ। দেখো বস্তু অর্থে হুইচ, স্লাইডে তোমাদেরকে দিয়ে দিছি আমি। এরপর দেখো এইখান থেকে তুমি মাস্ট, এই 3 নাম্বার এক্সাম্পল থেকে তুমি মাস্ট ওই আর ইউ মেডিকেল বিইউপি তে কোশ্চেন পাওয়াই পাবা, শিওর শর্ট। তো 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে যে আই ডু নট নো হোয়াট দে ওয়ান্ট। এখানে ভার্সিটিতে, তার মানে এটার মানেটা কি, আমি জানি না, আমি জানি না তারা কি চায়, আমি জানি না তারা কি চায়। এবং এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে এই শুধুমাত্র এই সেন্টেন্স থেকে। এমবেডেড কোশ্চেনে দিতে পারে, তারপর হচ্ছে তোমাকে এটা ডব্লিউএইচ কোশ্চেন হিসেবে দিতে পারে। আর ভালো করে লক্ষ্য করবো, আমার প্রত্যেকটা ঢাবির সাজেশনে আমি বলি, বি ইউনিটের সাজেশনে ডব্লিউএইচ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ। এবং গত বছর আমি সাজেশনে দিছিলাম 2টা প্রশ্ন ঢাবিতে আসছিল কমন, ওইখান থেকে আমি ভালো করে করাইছিলাম ইন্টারোগেটিভ ভার্সেস ডব্লিউএইচ কোশ্চেন ভার্সেস এমবেডেড কোশ্চেনের যে ব্যবহারটা থাকে স্টুডেন্টের গত বছরের। সো আই ডু নট নো হোয়াট দে ওয়ান্ট, এখান থেকে ওইটা একটা প্রশ্ন আসে ফরম্যাটে। আরেকটা ফরম্যাটে প্রশ্ন আসে কি, তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট দে ওয়ান্টটা কোন ক্লোজ, হোয়াট দে ওয়ান্টটা কোন ক্লোজ। এইটা ফ্রেজ এন্ড ক্লোজের ক্লাসে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে করাবো। এখন আমি কেন করাবো, বিগত কয়েক বছরে দেখা গেছে যে মেডিকেল ছাড়া হচ্ছে খুব একটা বেশি ক্লোজ করানো হয়নি, কারণ ভাবিতে যারা পরীক্ষা আছে। বাট এখন কেন করানো দরকার, কারণ হচ্ছে রাজশাহীতে এখান থেকে ক্লোজ থেকে একটা প্রশ্ন আসতেছে প্রতি বছর। তারপর মেডিকেলের জন্য এটা ইম্পর্টেন্ট, এরপর আসতেছে বিইউপি তে মাস্ট থাকে। তো এই 3টা জায়গায় যদি থাকে, মানুষ প্রথমে পরীক্ষা দেয় কি বিইউপি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোশ্চেনের গ্যারান্টি নাই কখন কি দিবে, ঠিক আছে। যদিও স্টেবল যে আমরা সাজেশন গুলো দেই, এই সাজেশন থেকে আসে, কিন্তু দুই একটা প্রশ্ন হঠাৎ দিতে পারে। তো আমার যেহেতু টার্গেট যে শুধু ডিইউ টার্গেট সবার, ঠিক আছে, বাট ব্যাকআপ প্ল্যান অবশ্যই রাখতে হবে, এগুলাতেও চান্স পাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এগুলাতে চান্স পাওয়ার জন্য আমার সব মানে যে সবগুলা পড়বে, তুমি একটা জিনিস মনে রাখবা যে যদি তোমার লাক খারাপ থাকে, এক জায়গায় তোমার চান্স মিস হবে, 2 জায়গায় মিস হবে, বাট তুমি আদার্স 3 জায়গায় চান্স পাবা। যে পড়বে, যে পড়বে না তার কোনো জায়গাতেই চান্স হবে না, এবং এই রেকর্ড তোমার নেবে। বাট যে পড়বে, রিমেম্বার, ধরো ঢাবিতে তার কোনো কারণে হলো না, কোনো সমস্যা নেই, তার অন্যান্য গুলো মাস্ট হবে, এরকম ব্যাপার। তো যে পড়বে তার কোনো না কোনো জায়গায় চান্স হবে, এটা গ্যারান্টেড। এখন এখান থেকে একটা প্রশ্ন করে যে এটা কোন ক্লোজ, এই যে হোয়াট দে ওয়ান্ট, এটা কোন ক্লোজ। যেগুলো ভার্সিটির নাম বললাম সেগুলোর মধ্যে রেসপেক্টিভলি মনে রাখবা যে নো ভার্বটার পর, মানে এটা জাস্ট আমি শর্টকাট বলতেছি, এটা কিন্তু পরিপূর্ণভাবে শিখাবো যখন তখন শিখাবো, বাট এই শর্টকাটটা মনে রাখলেও সলভ করতে পারবা, কারণ এই প্রশ্ন এই হয়ে যায়। এই নো এর পর, বুঝছো, দেখো প্রথমে সাবজেক্ট থাকবে, ধরো এখানে আই আছে, তারপরে যে ডু নট এর ভার্ব ফ্রেজের গঠনটা থাকবে। যাই হোক, এটা নেগেটিভ সেন্টেন্স জন্য ডু নট বসছে, বা নেগেটিভ না হলে আই নো বসতো, যেটাই হোক। তো এই যে ভার্বটা, সাবজেক্ট, তারপর হচ্ছে এই যে তোমার ভার্ব নো, এই নো ভার্বের পর ডব্লিউএস কোশ্চেন যুক্ত যেই ক্লোজই থাকুক না কেন, সেটাই হবে নাউন ক্লোজ, সেটাই হবে কি নাউন ক্লোজ। শর্টকাটে মনে রাখবা এটা। আমার কথা কি বুঝছো? তোমার মনে আসতে পারে, আমি যদি একটা সেন্টেন্স লিখি এখানে, যে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো আমরা যদি লিখি সুরভি নোজ, যে কোনো একটা ডব্লিউএস কোশ্চেন নিতে পারো এখানে, ঠিক আছে, তুমি যে কোনো একটা ডব্লিউএস কোশ্চেন নিতে পারো, দ্যাট নিতে পারো, হোয়াট নিতে পারো, হুইচ নিতে পারো, তারপরে হচ্ছে তোমার হোয়াই নিতে পারো। ধরো আমি ডব্লিউএস কোশ্চেন গুলো বাদ দিলাম, আমি হচ্ছে হাউ হাউ নিলাম। ধরো আমি আচ্ছা, সুরভি নোজ হাউ টু সলভ ইট, তাহলে হাউ টু সলভ ইটটা কোন ক্লোজ যদি জিজ্ঞেস করে, তাহলে কি বলবা তুমি? নাউন ক্লোজ। হ্যাঁ, ডেফিনেটলি নাউন ক্লোজ। এরপর ধরো আমি যদি বলি যে হচ্ছে
ধরো আমি দিলাম এভাবে যে আসিফ ডাজ নট নো হোয়াই থাকা সত্ত্বেও যাই থাকুক, এই যে নো ভার্বের পর যে অংশটুকু আছে এটা হবে কি নাউন ক্লোজ। এটাও কিন্তু নাউন ক্লোজ। তো হোয়াই দিয়ে সাধারণত এখানে প্রশ্নে দিবেন। আবার এই হোয়াই এর ক্লোজটা কিন্তু অন্য জায়গায় গেলে আবার অ্যাডজেক্টিভ ক্লোজে রূপান্তরিত হয়। ধরো তুমি বললা যে দ্য রিজন হোয়াই হি থিংস অফ ইট ইজ আননোন টু মি। দ্য রিজন হোয়াই হি থিংস অফ ইট ইজ আননোন টু মি, তুমি এরকম যদি বলো, দ্য রিজন হচ্ছে নাউন, তারপর হোয়াই এসে এটা মডিফাই করে হয়ে যায়। বাট নো যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, তো তার লাগে কি অবজেক্ট। নো যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, তার একটা অবজেক্ট দরকার হয়। সেক্ষেত্রে এটার অবজেক্ট হচ্ছে এইটা, আর অবজেক্ট হিসেবে কাজ করে কি নাউন কাজ করে, এটা নাউন ক্লোজ, এবং এটাও নাউন ক্লোজ। তো শর্টকাটটা হচ্ছে যে নো ভার্বের পর যেই ক্লোজটাই থাকবে, মানে ডিরেক্ট সাবজেক্ট, তারপর ধরো নো, সাবজেক্ট তারপর ধরো নো ভার্ব, তারপর যে ক্লোজটা থাকবে সেটা হবে কি, সেটা হবে নাউন ক্লোজ। বোঝা গেছে? এখন সেখানে যে কোনো ডব্লিউএস কোশ্চেনই থাক না কেন, শর্টকাটে তুমি এভাবে মনে রাখতে পারবা। ধরো এরকম একটা সেন্টেন্স আছে, হাসি নোজ হোয়াট হার ফ্রেন্ড ডাজ। হ্যাঁ, তোমাকে আন্ডারলাইন করলো, যদি বলে এটা কোন ক্লোজ তাহলে কি বলবা? নাউন ক্লোজ। ডেফিনেটলি এটাকে আমরা নাউন নাউন ক্লজ। ক্লোজই বলবো। রাইট, আমরা সবগুলাকে নাউন ক্লোজ বলবো। নো ভার্বের পরে যেটা থাকবে এটা হচ্ছে শর্টকাট। ব্যতিক্রম কখন থাকবে না থাকবে, এরকম ব্যতিক্রম জেনারেলি থাকবে না। সো তুমি ইজিলি হচ্ছে এই শর্টকাটটা দিয়ে, নো ভার্ব থেকে যেহেতু প্রশ্ন আসে, মানে প্রশ্ন দেখা যায় নো ভার্ব থেকে আসে, তো সেক্ষেত্রে এই শর্টকাটটা মনে রাখতে পারো। বাট এগুলা কিন্তু হচ্ছে জাস্ট তোমাকে শর্টকাট দিলাম। এটার রিয়েল অ্যাকচুয়াল ক্লাস করার মাধ্যমে তুমি সব, যে কোনো ফ্রেজ, যে কোনো ক্লোজ শনাক্ত করতে পারবা। বাট এটা শর্টকাটটা জাস্ট তোমাদেরকে বললাম যে নো ভার্বের পর হচ্ছে এই ডব্লিউএস কোশ্চেন গুলো থাকলে এটা নাউন ক্লোজ হবে। এতটুকুই আর কি। পর এখন আমাদের এক্সাম্পলটা দেখো, মিস্টার কামাল ইজ আ বিজনেসম্যান হু ওয়ার্কস মেইনলি উইথ দ্য ফরেনার্স। তাহলে যে এ বিজনেসম্যান ব্যক্তি আছে, এই জন্য রিলেটিভ কনজাংশন হিসেবে কে আসলো, রিলেটিভ প্রোনাউন হিসেবে এই যে হুটা আসলো। তারপর হচ্ছে এই যে অংশটা পূরণ করছে, ভার্ব দিয়ে পূরণ করছে। আর তোমরা কি করবা, তোমাদের কানেক্টরস এর সময় ড্যাশ থাকবে কোথায়, এই জায়গায়, এই হু এর জায়গায় থাকবে ড্যাশ। তারপর কানেক্টর সলভিং এর সময় ড্যাশ থাকবে কোথায়, প্রথমটা যদি বলি আমরা প্রথমে, তাহলে এখানে এই হু এর জায়গায় ড্যাশ থাকবে, এই হুইচ এর জায়গায় কানেক্টরস এর ড্যাশ থাকবে। মানে একই জিনিস দেখো, সেম ভাবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসতেছে, সেম ভাবে কানেক্টরস এ আসতেছে। ব্যাপারটা হচ্ছে এটাই। আর লাস্টে যদি বলি, এই যে একটু আগে যেটা বলেছিলাম, এখানে এটা সলভ করার সময় কি, যে মাই, তারপর এই যে এখানে হিজ লেখা আছে, মাই হিজ, এগুলা। তো দিস ইজ দ্য বয় হুজ পেন, দিস ইজ দ্য বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট, দিস ইজ দ্য বয় হুজ পেন হ্যাজ বিন লস্ট। তো এই হুজটা কি, হুজটা ওই যে হিজ যে পড়ছো না, মাই পড়ছো না, পজিটিভ, মাই পেন, হিজ পেন, ঠিক আছে, হিজ পেন। তো এই হুজ পেন, যার কলমটা হারিয়ে গিয়েছিল, এরকমটা বোঝাচ্ছে। পজিটিভ হিসেবে কে বসবে, এই হুজটা বসবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কানেক্টর সলভিং এর ক্ষেত্রে যখন আমরা এই নাউন পর্যন্ত যখন আমরা শেষ দেখব, এবং এইখানে যদি আরেকটা নাউন থাকে, মানে যার কলম বা যার জামা, এরকম মিনিং দেয়, তাহলে আমরা এই কানেক্টর হিসেবে হুজ বসাবো আর কি। বুঝতে পারছো? লাস্টে এটা হচ্ছে 10 নম্বর রুলটা, এডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ রুল।
এনাফ টু, এটা সেন্টেন্সের গঠনটা একটু মনে রাখার চেষ্টা করবা। এনাফ টু মানে যথেষ্ট কোনো বৈশিষ্ট্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততার কারণে কোনো কাজ সংঘটিত হলে বা না হলে সেই কাজের ভার্বটির আগে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়, এনাফ টু। ঠিক আছে, এখন দেখো, she was not meritorious enough to get GPA 5। একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে একটা শর্টকাট, একটা ভার্সিটি এডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক আজকে বললাম, আর বলার দরকার নেই কখনোই। মনে রাখবো এনাফ প্লাস হচ্ছে কি নাউন, এনাফ প্লাস হবে নাউন। আর অ্যাজেক্টিভ সংক্ষেপে লেখা মেড ইজ এ, অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে এনাফ, অ্যাজেক্টিভ প্লাস হচ্ছে ইনাফ। তার মানে আই হ্যাভ, আমরা বলতে পারি এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ টাইম, আই হ্যাভ এনাফ, যে কোনো একটা নাউন নিয়ে এসে তুমি বলতে পারো। কিন্তু আমরা এভাবে বলতে পারি she is she is meritorious enough, she is meritorious enough। তারপর দেখো এই যে পরেরটা, she is intelligent enough, the girl is Good intelligent enough. enough, good enough, strong enough, soft enough। তাহলে একটা সেন্টেন্সে যদি দেখো তুমি সেন্টেন্স এররে, ঠিক আছে, এরর সলভিং যখন করানো হবে, ENOUGH, কোনো কিছুতে যদি তুমি দেখো যে এনাফ সফট, তাহলে এটা ডেফিনেটলি ভুল। সফট হচ্ছে কি অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভের পরে হবে এনাফ। ঠিক আছে, তাহলে এটা হবে কি রিভার্স হবে জিনিসটা, সফট এখানে যাবে আর এনাফ এখানে আসবে। তাহলে সঠিকটা হচ্ছে কি সফট এনাফ, সফট এনাফ, অ্যাজেক্টিভ প্লাস এনাফ। জিনিসটা কি বুঝছো? এনাফ মানে আর হচ্ছে গুড এনাফ দিয়ে ইজিলি বোঝা যায়, এবং এরপর প্রেপোজিশন হিসেবে বসবে কি এই যে টু। দেখো এই যে ভালো করে দেখো, টু প্লাস ভার্ব আছে, টু প্লাস ভার্ব আছে, এই গঠনটাও গুরুত্বপূর্ণ। টু প্লাস ভার্ব, এনাফ টু প্লাস হচ্ছে ভার্ব দিয়ে বাকি অংশটুকু কমপ্লিট হবে যদি এরপরে কোনো কিছু আসে। ঠিক আছে, এরকম বললে বলতে পারো দা বয় ইজ গুড এনাফ, সমস্যা নেই, এটা বাক্য হয়ে গেল। আর তারপর যদি কিছু বলতে চাও তাহলে তার সম্পর্কে যে টুটা নিয়ে এসে বলার চেষ্টা করবা, তাহলে মিনিংটা ক্লিয়ার হবে আর কি। এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার গুলো দেখো বারবার, শি ওয়াজ নট মেরিটোরিয়াস এনাফ টু গেট জিপিএ 5। এনাফ টু আছে না, এনাফ টুটা কিন্তু আমাদের এই ফ্রেজাল গঠন। এরপর একটা কি লাগবে, ভার্ব লাগবে, এনাফ টু এর পর ভার্ব। দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট এনাফ, যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমতী, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো বোঝার মতো সে যথেষ্ট বুদ্ধিমতী। তো এই যে এনাফ টু কিন্তু হয়েছে, তারপর কিন্তু দেখো আবার ওই আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্ব। 3 নম্বরে দেখো, শি ওয়াজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, এই লোডটাকে বহন করার মতো সে কিন্তু যথেষ্ট শক্তিশালী না, তার অতটা সামর্থ্য নেই। তো এই যে গঠনগুলো বুঝছো, এনাফের যে গঠনগুলো, তাহলে এনাফ প্লাস নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। ক্লিয়ার? তাহলে এইখানে আরেকটা প্রশ্ন আসে যে এই যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, ভালো করে বুঝে, এগুলো কিন্তু ভার্সিটির প্রশ্নে দিবে। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এই এনাফটা কোন পার্সন স্পেস? এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন এই যে ইন্টেলিজেন্ট, তারপর এনাফ আছে। ক্লিয়ার? আবার অনুরূপ ভাবে যখন আমি বলতেছি যে হচ্ছে এনাফ মানি, এনাফ মানি, তাহলে এই এনাফটা কোন পার্সন স্পেস হবে বলো, এটা তোমরাই বলো। এনাফ প্লাস নাউন, তার মানে হচ্ছে এনাফ মানি, আই হ্যাভ এনাফ মানি, এই এনাফটা কোন পার্সন স্পেস বলো? হ্যাঁ, ডেফিনেটলি এটা হচ্ছে, এই এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি আরো মানে পরীক্ষার মধ্যে ভর্তি পরীক্ষা আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে? একদম তো ক্লিয়ারলি বলেই দিলাম। এবং যখন তোমাদের জি ভাইয়া, পরবর্তী টোফেল টোফেল করানো হবে নাউনের তখন পূর্বে কিন্তু, হ্যাঁ। আর এই যে যতগুলা আমার স্টুডেন্ট দেখছো, তুমি রিসেন্ট টপার যারা আছে, তুমি সেটা তোমাদের যে কোনো আপুর কথাই বলো না কেন, এখন নাম না নিলাম, ভিডিওটা যেহেতু ইউটিউবে গেল নাম নেওয়ার দরকার নাই, জানোই তো তোমরা কারা কারা চান্স পাইছো। এই যারা যারা চান্স পাইছো, ধরো ঢাবিতে 50তম, 173তম, 200তম, ঠিক আছে, 400তম, এই যারা যারা হইছে, তারা যে এই কাজটা করতো আমার কাছে যখন পড়তো, তারা মানে 22 ব্যাচ থেকে তো আমরা এইভাবে পড়াশোনা শুরু করি। তো 22 ব্যাচে আমরা এই যে 2022 সালেরই সেপ্টেম্বর
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে জুলাই থেকে শুরু করে এই প্রি এডমিশনের পড়াশোনাগুলো আমরা করাইতাম তখন, এবং ওদের এডমিশনের এই পড়াশোনাগুলো কিন্তু 50% তখনই কমপ্লিট হয়ে গেছিল। এবং তোমরা হচ্ছে যারা যারা এইচএসসির পর বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকে থেকে যে ক্লাসগুলো শুরু হলো এগুলা ইম্পর্টেন্ট ক্লাস। এটাই হচ্ছে মেইন জিনিস। এই যে এগুলা করলা না, এগুলা কিন্তু ভার্সিটি এডমিশনের সময় তুমি তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যারা ফোকাস উদ্ভাসে কোচিং করবে তখন বি ইউনিটের জন্য, আবার অনেকে এ ইউনিটের পাশাপাশি বি ইউনিটে কোচিং করছে, ওরা হচ্ছে এগুলা তখন প্রথম শুনবে আর তুমি অলরেডি শুনছো, মানে ব্যাপারটা হচ্ছে এমন আর কি, এরকমটা হয়, যেটা এই যে এই বিগত বছর স্টুডেন্ট গুলা ফেস করছে, যা বললাম তোমাদেরকে। তো এইচএসসি পড়াটাই তোমরা মেইনলি পড়বা আগে, দেন হচ্ছে তারপর তোমাদেরকে এগুলা ছোটখাটো জিনিসপত্র দেখায় দেওয়া হবে, এবং এর মাধ্যমে তোমরা এইচএসসি ভালো করবা, এডমিশনে ভালো করবা, এই যে রাইটিং পার্টটা তোমাদের ভালো হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে নেক্সট ক্লাস হবে। আর কানেক্টরস এর রুল হচ্ছে এগুলা জানলেই যথেষ্ট। এই ক্লাসটা ইউটিউবেও দেয়া থাকবে, যার যখন দরকার সে তখন দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই।